আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। ইন্টারমিডিয়েটের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশনে। তো যাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিও যাতে পৌঁছে যায় সবার কাছে, এবং শেয়ার করে নিও ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে। এবং ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আমার ওয়েবসাইট লিংক, সেখানে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে একটি করে ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক। জয়েন হয়ে যেতে পারো যে কোনো ধরনের সাজেশন আপলোড দিলে, যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন এখন আমরা দেখব। তার আগে আমার অন্যান্য সাজেশন দেয়া হয়েছে, বাংলা দেয়া হয়েছে, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয় এবং আইসিটি একটি ইম্পর্টেন্ট দুটি সাজেশন দেয়া হয়েছে আইসিটির। তো সেগুলো দেখে নিলে ভালো হবে, এবং প্রতিনিয়ত পরীক্ষার দিন রাত্রে পাবে একটি সঠিক উত্তরের পূর্ণাঙ্গ প্রশ্নের সাজেশন, সঠিক উত্তরের পূর্ণাঙ্গ প্রশ্ন। তো সেটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের আমরা নতুন সিলেবাস অনুযায়ী জানি যে নবম যে অধ্যায় আর্থিক বিবরণী, সেই অধ্যায় থেকে আমাকে দুটি প্রশ্ন দিবে এবং আনসার করতে হবে এই অধ্যায় থেকে আমাকে দুটি প্রশ্ন। তো এই অধ্যায় থেকে আমি যদি দুটি প্রশ্ন আনসার করি, যারা পাস করতে চাও শুধুমাত্র তারা এই অধ্যায় থেকে ভালোভাবে যদি করো, এবং অন্য যে চ্যাপ্টারগুলো আছে অন্যান্য চ্যাপ্টার থেকে 9টি প্রশ্ন দিবে, তার মধ্যে আনসার করতে হবে 5টি, এই 60টি প্রশ্ন টোটাল আনসার করতে হবে। তো তার জন্য যারা শুধুমাত্র পাস করতে চাও তারা নবম অধ্যায়টা ভালোভাবে টার্গেট নাও, এবং অন্য যে কোনো একটি চ্যাপ্টার, তার মধ্যে আমি চ্যাপ্টার সিলেক্ট করে রেখেছি, সেগুলো বলে দিব কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। এবং যারা এ প্লাস পেতে চাও তারা অবশ্যই নবম অধ্যায় করতে হবে, যার জন্য নবম অধ্যায় থেকে আমি 4টি সৃজনশীল প্রশ্ন নিয়েছি, এখন বলবো 4টি সৃজনশীল প্রশ্ন এখন নবম অধ্যায় থেকে নিয়েছি, সেটা আমি বলে দিব। এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো এখন আমি বলে দিব, কোন চ্যাপ্টারগুলো করলে এ প্লাস পাওয়া নিশ্চিত হবে, কোন চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক অবশ্যই থাকবে। তো প্রথমে আমাকে যা করতে হবে সেগুলো হচ্ছে 3 নম্বর অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, এই অধ্যায় করতে হবে। আমি প্রথমেই বলে নিয়েছি নবম অধ্যায়ে অবশ্যই করতে হবে, তার সাথে আমি 5টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়েছি, যে 5টি থেকে একটি করেও প্রশ্ন থাকতে পারে অথবা 2টি করেও প্রশ্ন থাকতে পারে। তারপর আছে চতুর্থ অধ্যায় রেওয়া মিল, 2 নম্বরে আমি নিয়েছি ইম্পর্টেন্ট হিসেবে, যেখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। তারপর আমি নিয়েছি সপ্তম অধ্যায় কার্যপত্র, এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। তারপর আমি নিয়েছি যারা শুধুমাত্র পাশ করতে চাও তাদের জন্য আমি বলবো নবম অধ্যায় এবং দশম অধ্যায়, যদি যারা ভালো পারো, অথবা তারা অন্য একটি চ্যাপ্টার আমি বলবো, সেই 2টা অধ্যায় করলেই চলবে। তারপর আমি নিয়েছি দশম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি, এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর আমি নিয়েছি অধ্যায় 6 প্রাপ্য হিসাবসমূহের সংরক্ষণ। যারা নবম অধ্যায়ের সাথে অন্য যে কোনো একটি চ্যাপ্টার করতে চাও শুধুমাত্র পাশের জন্য, তারা 10 অথবা 6 করতে পারো সুবিধার্থে। তবে যদি পারো রেওয়া মিল, এই 2টা ছেড়ে দিয়ে রেওয়া মিলটা করলে আমার কাছে মনে হয় যে 100% প্রশ্ন কমন পড়বে। তো এই হচ্ছে আমার ইম্পর্টেন্ট 5টি চ্যাপ্টার। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 7, অধ্যায় 10 এবং অধ্যায় 6। এই হচ্ছে ইম্পর্টেন্ট 5টি চ্যাপ্টার, এবং নবম অধ্যায় হচ্ছে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো করলে অবশ্যই 100% শিওর এ প্লাস পাওয়া যাবে। তারপর আমি যাই নবম অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি এখন দিব বলেছিলাম সেগুলো। নবম অধ্যায়ের জন্য আমি যে প্রশ্নগুলো চুজ করে রেখেছি এখানে, সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন। আমি প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটি ট্রেডার্সের নাম নেওয়া হয়েছে 2011 সালের, এগুলো বিভিন্ন বই থেকে সংগ্রহ করে নিয়েছি, যার জন্য এরকম দেখাচ্ছে। 2011 সালের 31 ডিসেম্বর তারিখের শিল্পী ট্রেডার্সের রেওয়া মিল নিচে উপস্থাপন করা হলো। এই হচ্ছে গিয়ে শিল্পী ট্রেডার্সের বিভিন্ন হিসাব দেয়া হয়েছে, সেগুলো দেখে নিতে পারছো। প্রারম্ভিক মজুদ, পণ্য ক্রয় ও বিক্রয়, তারপর হচ্ছে ফেরত, উত্তোলন ও মূলধন, ব্যাট চলতি হিসাব, আন্তঃপরিবহন ব্যয়, বহি পরিবহন ব্যয়, তারপর হচ্ছে মজুরি ব্যয়, তারপর হচ্ছে বেতন ব্যয়, তারপর হচ্ছে
ভাড়া ব্যয়, তারপর হচ্ছে নগদ তহবিল জমা। সংখ্যাগুলো এখানে দেখা যাচ্ছে, লেখে নিও। তারপর প্রশ্নসমূহ কি আসতে পারে সেগুলো দেখিয়ে দিচ্ছি। সমন্বয় সমূহ: সমাপনী মজুদ ২৮,৭৫০ টাকা। ২ নম্বর, ভাড়া প্রদানের মাসিক হার ১,২৫০ টাকা। ৩ নম্বর, কোম্পানি প্রতি বছর স্বাভাবিক নিয়মে ক্রয় বিক্রয়ের উপর ১৫% হারে ব্যাট ধার্য করে। প্রশ্ন হচ্ছে, ব্যাট চলতি হিসাব প্রস্তুত করো। খ নম্বর প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য মোট লাভ ৪৪,২88 ধরা হয়েছে, টাকা হয়েছে দরে। বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। এই হচ্ছে আর্থিক বিবরণী থেকে নেয়া, নবম অধ্যায় থেকে নেয়া আমার একটি প্রশ্ন। তার মধ্যে আমি বলে দেই, ক নাম্বার প্রশ্ন, এখানে প্রতিটা অধ্যায়েই ক নাম্বার সহ অন্য খ এবং গ তিনটি প্রশ্নের জন্যই অঙ্ক আসতে পারে, তো অঙ্কগুলো ভালোভাবে খেয়াল করতে হবে। তারপর আমি যাচ্ছি ২ নাম্বার সৃজনশীল প্রশ্ন। এখান থেকে আমি যেটা চুজ করছি সেটা হচ্ছে, ভিক্টোরি গ্রুপ লিমিটেড এর খ্যাতিমান হিসাবগুলো থেকে নিচের রেওয়া মিলটি প্রস্তুত করা হলো। ভিক্টোরি গ্রুপ লিমিটেড, তারপর ৩১ ডিসেম্বর ২০১২ একটি হিসাব দেওয়া হয়েছে, যে কোনো সালের দিতে পারে হিসাব। বিবরণ: নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত, তারপর দালান কোটা, 10% ব্যাংক ঋণ, মূলধন, প্রারম্ভিক মজুদ। সংখ্যাগুলো সাইটে দেখা যাচ্ছে, সেগুলো লিখে নিও। তারপর হচ্ছে পণ্য ক্রয় ও বিক্রয়, তারপর হচ্ছে পণ্য ফেরত, তারপর হচ্ছে মাসিক খরচ, তারপর হচ্ছে মজুরি খরচ, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, বাড়ি ভাড়া ব্যয়, তারপর হচ্ছে বেতন ব্যয় ৯ মাসের, তারপর হচ্ছে ১২% বিনিয়োগ। অনেকেই বলেছেন আমি যাতে কমার্সের মধ্যে অ্যাকাউন্টিংটা আগে দেই, যার জন্য এটা আগে নিয়ে আসছি। এবং অনেকেই বলেছেন যে যাতে অঙ্কগুলো করে দেওয়া হয়, অঙ্কগুলো করে দিলে অনেক সময়ের প্রয়োজন। আমি সাজেশনটা চাইলে ৬ মাস অথবা বছরখানেক আগেও দিয়ে রাখতে পারতাম, কিন্তু বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন স্কুলের প্রশ্ন, সেগুলো দেখে সাজেশনটা তৈরি করলে তার গুরুত্বটা অনেক বেশি থাকে, যার জন্য আমি সাজেশনটা পরীক্ষার আগ মুহূর্তে দিচ্ছি। যাই হোক, অন্যান্য তহবিল: সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য ৬০,০০০ টাকা, কিন্তু এর বর্তমান বাজার মূল্য ৫৬,০০০ টাকা। ২ নম্বর শর্ত, মজুরি ২,০০০ টাকা পরিশোধ করা হয়নি। তারপর প্রশ্নতে আমরা যাই। প্রশ্ন হচ্ছে, তারপর আরেকটি শর্ত দেওয়া আছে, নগদ টাকা গণনায় ১,৫০০ টাকা প্রকৃত অঙ্ক থেকে কম দেখা যায়, যা বিবিধ ব্যয় ক্ষেত্রে অবলোপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৪ নম্বর, দালান কোটার ওপর ৫% হারে অবচয় ধার্যের সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর ক নম্বর প্রশ্ন হচ্ছে, উপরে অন্যান্য তথ্যাবলী হিসাবভুক্ত করার জন্য সমন্বয় দাখিলা প্রস্তুত করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে, কোম্পানির পরোক্ষ ব্যয়ের পরিমাণ দেখাও। গ নম্বর প্রশ্ন হচ্ছে, ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য ভিক্টোরি কোম্পানির নিট আয়ের পরিমাণ নির্ণয় করো। তারপর হচ্ছে ৩ নম্বর সৃজনশীল প্রশ্ন, ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমি চুজ করছি। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব নুহাসের রেন্টাল ব্যবসা তথ্যসমূহ ছিল নিম্নরূপ। ৩১ ডিসেম্বর ২০১৫ রেওয়া মিল দেওয়া আছে। নগদ তহবিল, তারপর হচ্ছে সম্পদ কম খরচ, টেলিফোন খরচ, উপযোগ খরচ, অর্জিত ভাড়া। অঙ্কগুলো সাইটে দেয়া আছে, ডেবিট ক্রেডিট, সেগুলো দেখে নিও। তারপর দালান কোটা, জমি, প্রাপ্য হিসাব, প্রদেয় নোট, প্রাপ্য নোট, তারপর হচ্ছে প্রদেয় হিসাব, অনার্জিত ভাড়া, তারপর হচ্ছে বন্ধকি ঋণ, তারপর হচ্ছে মূলধন জনাব নুহাস, তারপর হচ্ছে উত্তোলন জনাব নুহাস, তারপর দেয়া আছে একটি হিসাব, চূড়ান্ত হিসাব। তারপর এখানে শর্তসমূহ দেয়া হচ্ছে, ভাড়া আয় প্রাপ্য হয়েছে ১০,০০০ টাকা, অনর্জিত ভাড়ার অর্ধেক বছর শেষে অর্জিত হয়েছে,
বন্ধকি ঋণের সুদ প্রদেয় হয়েছে ৯,০০০ টাকা। ৪ নাম্বার, সম্পদ কর প্রদেয় হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি ৭,০০০ টাকা। ৫ নাম্বার, দালান কোটার উপর ৩২,০০০ টাকার অবচয় ধার্য করতে হবে। ক নম্বর প্রশ্ন হচ্ছে জনাব নুহাসের রেন্টাল ব্যবসায়ের চলতি দায়ের পরিমাণ কত? খ নম্বর প্রশ্ন হচ্ছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে জনাব নুহাসের নিট আয় নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ ৬,২৯,০০০ টাকা ধরে জনাব নুহাসের ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এই হচ্ছে ৩ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ৪ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যেটা চুজ করছি সেটা হচ্ছে মিতুল এন্টারপ্রাইজের ২০১৬ সালের রেওয়া মিল এবং অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। বেতন, তারপর অফিস খরচ, তারপর হচ্ছে ক্রয় বিক্রয়, তারপর হচ্ছে উপভাড়া দেয়া আছে, তারপর প্রারম্ভিক মজুত পণ্য দেয়া আছে, আন্তঃফেরত দেয়া আছে, বহি ফেরত দেয়া আছে, শিক্ষানবিশ সালামি দেয়া আছে, বাট্টা দেয়া আছে, তারপর ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা দেয়া আছে, তারপর টোটাল হিসাব দেয়া আছে। প্রশ্নগুলো হচ্ছে দেখে নেই। সমন্বয় সমূহ: সমাপনী মজুদ পণ্য ৫০,০০০ টাকা, অলিখিত ক্রয় এবং বিক্রয়ের পরিমাণ যথাক্রমে ২,০০০ টাকা ও ৫,০০০ টাকা। ৩ নাম্বার, বেতন বকেয়া ৩০০ টাকা। ৪ নাম্বার, শিক্ষানবিশ সালামি ২ বছরের জন্য প্রযোজ্য। ক নাম্বার প্রশ্ন, অপরিচালন আয় এর পরিমাণ কত? খ নাম্বার প্রশ্ন, উপরোক্ত তথ্যের আলোকে যথাযথ ছকে মিতুল এন্টারপ্রাইজের মোট মুনাফা নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন, বছর শেষে মিতুল এন্টারপ্রাইজের পরিচালন মুনাফা কত হবে ছক ব্যবহার করে নির্ণয় করো। এই হচ্ছে আমার আর্থিক বিবরণী নবম অধ্যায় থেকে নেওয়া ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। 4টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি নিয়মের প্রশ্ন আসতে পারে, তো সেগুলো খুব ভালোভাবেই করতে হবে। এবং মূলত আমি যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এখানে চুজ করছি, যে চ্যাপ্টারগুলো দিয়েছি সেটা খুব ভালোভাবেই পড়তে হবে, খেয়াল করতে হবে। তো অন্যান্য সাবজেক্টের যদি সাজেশন চাই তো আমাকে কমেন্টে বলে দিতে হবে, নতুবা আমার সাবজেক্ট অনেক, যার জন্য প্রতিটা সাবজেক্টের সাজেশন নিয়ে আসা সম্ভব হয় না। যে সাবজেক্টের বেশি প্রয়োজন আমাকে কমেন্টে বলে দিলেই চলবে, আমি সেটা নিয়ে আসার চেষ্টা করব। এবং তার সাথে সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে হবে এবং শেয়ার করে নিতে হবে যাতে সবার কাছে পৌঁছায়। এবং আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে গেলে ভালো হয়। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।